আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার দেশ দৈনিক পত্র আজ একটি প্রতিবেদন ছেপেছে। তার শিরোনামটা হচ্ছে হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার। বক্তব্য বিষয় সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া, 1975-এর চুক্তি অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজ জায়গা ছেড়ে ভারত সব জায়গাতে দিচ্ছে না বেড়া, এই বিষয়টা বাংলাদেশের আপত্তি গ্রাহ্য করছে না ভারত। কারণ দেখাচ্ছে 2010-এ হাসিনার সঙ্গে করা একটা চুক্তি অনুযায়ী, এবং 1975-এর চুক্তি খুব ভালো, তবে তার জন্য বঙ্গবন্ধুর নামে সুখ্যাতির একটা শব্দ নেই। আর হাসিনার চুক্তি পছন্দ নয়, সুতরাং হাসিনার চুক্তি খারাপ। যতবার হাসিনার নাম করা হয়েছে ওই আমার দেশ পত্রিকার রিপোর্টে, ততবার তার আগে যোগ করা হয়েছে একটা বিশেষ বিশেষণ, ফ্যাসিস্ট। অবশ্য ফ্যাসিস্ট শব্দটা এখন বাংলাদেশে খুবই পরিচিত শব্দ, পরিচিত এবং বহু ব্যবহৃত। বাচ্চাদের মধ্যে ঝগড়া হলেও নাকি একজন আরেকজনকে আজকাল ফ্যাসিস্ট বলে গালাগাল দেয়। স্বামী স্ত্রীর ঝগড়া হলে এ ওকে বলে ফ্যাসিস্ট, সে ওকে বলে ফ্যাসিস্ট। এমনকি চোরের দলে মতের অমিল হলেও নাকি একজন চোর আরেকজনকে ফ্যাসিস্ট বলে আজকাল বাংলাদেশে। সুতরাং শেখ হাসিনা ফ্যাসিস্ট হবেন এটা নতুন কোনো কথা নয়। আর আমার দেশ পত্রিকার নারীর যোগ যখন জামাত আর পাকিস্তানের সঙ্গে তার জন্মলগ্নে যখন ভারত বিরোধিতা, তখন হাসিনা ফ্যাসিস্ট কেন, আর মোহাম্মদ ইউনূস ফ্যাসিস্ট নয় কেন, কিংবা ভারতের সঙ্গে হাসিনা চুক্তি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, আর আমেরিকার সঙ্গে ইউনূসের গোপন চুক্তি দেশের স্বার্থে, এসব নিয়ে প্রশ্ন তোলার, কেন দেশের স্বার্থে সেই চুক্তি, এসব নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে হয় না। সুতরাং আসা যাক কাঁটাতার 3 বিঘা দু দেশের সীমান্ত চুক্তির প্রসঙ্গে, যে বিষয় নিয়ে এই প্রতিবেদন। একটা উদাহরণ দিয়ে শুরু করি। একটা উদাহরণ মানে জিনিসটা বোঝাতে, ধরুন আপনার পাশের বাড়ির প্রতিবেশী একদিন তার সীমানা ঘেঁষে বেড়া দিয়ে দিল। আপনি বললেন এটা তো নিয়মের বাইরে, কেন দিয়েছ এরকম? সে বলল আমি তো আমার জমিতে বেড়া দিচ্ছি, নিয়মের বাইরে হতে যাবে কেন? আপনি বললেন তোমার আর আমার ঠাকুরদা একসঙ্গে পাশাপাশি থাকবেন বলে জমি কিনেছিলেন, তার জন্য পরে একটা চুক্তিও করেছিলেন দুজনে, সেখানে লেখা ছিল সীমানা ঘেঁষে বেড়া দেয়া যাবে না, বেড়া দিতে হলে তুমি 5 হাত ছাড়বে, আমি 5 হাত ছাড়বো, তারপর দেবে বেড়া, মানে 10 হাত ছাড়া। বেড়া দিতে পারো, কিন্তু পাকা পাঁচিল কখনোই তোলা যাবে না, মানে পাকা কনস্ট্রাকশন যেটাকে বলে পার্মানেন্ট কনস্ট্রাকশন, সেটা যাবে না। তাতে মনে হবে কি, মনে হবে আমরা আর বন্ধু নয়, শত্রু হয়ে গেছি। কিন্তু আমরা তো বন্ধু। এই মাঝখানের 10 হাত খালি জায়গায় 2 পরিবারের বাচ্চারা খেলা করবে, মেয়ে বউরা শীতের দুপুরে রোদে পিঠা দিয়ে গল্প গুজব করবে, এক জায়গায় বসে বড়ি দেবে, আচার শুকোবে রোদ্দুরে, তাই না? সে বলল, তখন অন্য বলল ঠাকুরদার আমল চলে গেছে, মাঝখানের ওই খালি 10 হাত জায়গা নিয়ে তোমার ছেলেরা যা শুরু করেছে এখন, ওখানে যত রাজ্যের বকাটে ছোকরাদের নিয়ে গাঁজা ভাং খায়, বদমাইশি করে। না বাপু, আমি পাঁচিল তুলবো আমার জায়গায়, তুমি বলতে আসবে কেন, আর আমি শুনবই বা কেন? ঠাকুরদারা বন্ধু ছিল, আমাদের মধ্যে তো আর সেই বন্ধুত্ব নেই। এই ঘটনাটাই এখন হচ্ছে বাংলাদেশ আর ভারতের সীমান্তে। আসল ঘটনায় অবশ্য বেড়াটা কাঁটাতারের, আর বিবাদটা শুধু দুটো দেশের নয়, এতে জড়িয়ে আছে দশকের পর দশকের চুক্তি, ষড়যন্ত্র, প্রতিশ্রুতি ভঙ্গ আর রাজনীতির এক জটিল জাল। আজ আমরা এই পুরো ছবিটা একসঙ্গে দেখব। প্রথমে দেখি সীমান্তের মূল সমস্যা কোথায়।
বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4097 কিলোমিটার। এটা পৃথিবীর পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। এই সীমান্তের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যে কাঁটাতারের বেড়া বসানো হয়ে গেছে, কিন্তু এখনো বাকি প্রায় 864 কিলোমিটার যেখানে বেড়া দেয়া হয়নি। 2025 সালের গোড়ার দিকে যখন ভারত সেই বাকি জায়গাগুলোতে বেড়া দেয়া শুরু করলো, তখন এই বাংলাদেশ সরকার আপত্তি তুলল। তারা বলল বেড়া দেয়া হচ্ছে শূন্য রেখায়, মানে একদম সীমান্তের উপরে 150 গজ খালি রেখে করা হচ্ছে না, এটা নিয়ম বিরোধী। 1974-75 সালের চুক্তিটা দেখো, কিন্তু মুজিবের সাথে ইন্দিরার চুক্তি দেখো, মুজিবের নামটা উচ্চারণ করছে না, কারণ তিনি ফ্যাসিস্টের বাবা এবং তিনি আবার পাকিস্তানের শত্রু। যাই হোক, ভারত বলল আমরা চুক্তি মেনেই তো ওই বেড়া দিচ্ছি। 2010-11 সালের চুক্তিটা দেখো, 2015 সালের চুক্তিটা দেখো। তখন প্রশ্ন উঠল কোন চুক্তি, কবে হয়েছিল, কি আছে সেই চুক্তিতে, সেটা বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে। চলুন পেছনে যাই। প্রথমে 1975 সালের চুক্তি নির্দেশিকা, সেটায় যাই। 1975 সাল, বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, ভারতের বিএসএফ আর তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর ছিল তখন, মিলে একটা যৌথ নির্দেশিকা তৈরি করলো। সেই নির্দেশিকায় একটা কথা খুব স্পষ্ট করে বলা হলো যে শূন্যরেখার দুদিক মিলিয়ে 300 গজের মধ্যে, অর্থাৎ প্রতিটি দেশের দিকে 150 গজের ভেতরে কোনো প্রতিরক্ষামূলক কাঠামো বানানো যাবে না। কাঁটাতারের বেড়া তো দেয়া যাবেই না। যদি আগে থেকে কিছু থাকে তাহলে সেটাও ভাঙতে হবে। কারণটা সহজ, আমরা বন্ধু দেশ, একজন আর একজনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই দেশটা জন্ম হয়েছে, দেশটাকে স্বাধীন করেছে। সীমান্তের কাছাকাছি কাঠামো তৈরি হলে উত্তেজনা বাড়ে, সন্দেহ বাড়ে, শত্রুতা বাড়ে, মানুষের জীবন বিপন্ন হয়, দুই দেশের সম্পর্ক খারাপ হয়। কিন্তু আমরা তো সম্পর্ক খারাপ করব না, আমরা তো বন্ধু। এই নির্দেশিকাটাকেই বলা হয় 1975-এর যৌথ সীমান্ত নির্দেশিকা। বাংলাদেশ বহুবার এই নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়েছে ভারতকে। 2005 সালেও যখন ভারত সীমান্তে বেড়া দেওয়া শুরু করছিল, তখন বাংলাদেশ সরাসরি বলে দিয়েছিল 150 গজের মধ্যে আমরা কিছু হতে দেব না, ফেন্সিংয়ের তার কেটে নেব, ভেঙে দেবো। কিন্তু 1975-এর পরেও আছে আবার কিছু চুক্তি। ওই যে গল্পটা বললাম প্রথমে, ঠাকুরদারা চলে গেছে, এইসব চুক্তি পরবর্তী প্রজন্মের। 2010-11, 2014-15 যেগুলোকে বাংলাদেশের বর্তমান সরকার বলছে অসম চুক্তি। অসম চুক্তি কারণ এসব চুক্তি হচ্ছে হাসিনা আমলের, একটা নয় 4-4টে চুক্তি। কেন এই চুক্তি করার দরকার পড়েছিল সেসব এইবার তাহলে একটু বলি। শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তখন ভারত বাংলাদেশ সম্পর্ক একটা নতুন অধ্যায়ে ঢোকে। দিল্লি চাইছিল ঢাকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। মাঝখানে জিয়াউর রহমানের আমলে বিএনপি জামাত জোট সরকারের আমলে দুদেশের সম্পর্ক খুব খারাপ হয়েছিল। সেই 10 ট্রাক অস্ত্রের গল্প আছে না, ইত্যাদি। তাছাড়া নর্থ ইস্টের যারা সেখানে সন্ত্রাসী, তারা বাংলাদেশে বহাল তবিয়তে থাকছিল, তাদের ছেলেমেয়েরা ঢাকায় স্কুলে পড়াশুনো করছিল। শেখ হাসিনা এসে, এবং এর ফলে কি হয়েছিল, দুদেশের সম্পর্ক খুব খারাপ হয়েছিল। তখন শেখ হাসিনা এসে সম্পর্ক ফেরাবার চেষ্টায়, স্বাভাবিক করার চেষ্টায় লাগলেন। আর সেই প্রেক্ষাপটে একের পর এক সীমান্ত সমঝোতা হতে লাগলো। প্রথম চুক্তি 2010-এর, এটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিতর্ক। 2010 সালের এই চুক্তিটি কোন বিষয়ে, সেটা কিন্তু সীমান্ত থেকেও বড় জিনিস হচ্ছে 3 বিঘা করিডোরের বিষয়ে এই চুক্তি ছিল।
3 বিঘা করিডোরের নাম এখন খুব একটা, আমি অন্তত বাংলাদেশের সমস্ত পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি না আজকাল। 3 বিঘা চুক্তি 2010 সালে সেটা করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে 3 বিঘা করিডোর 24 ঘন্টা খোলা রাখার একটা চুক্তি হয়। এই 3 বিঘা করিডোরটা কি? সেটা হচ্ছে ভারতের ভেতরে যেমন বাংলাদেশের কিছু জায়গা, তেমনি আবার বাংলাদেশের ভেতরেও ভারতের কিছু জায়গা রয়েছে। তো এইখানটার জন্যেই হচ্ছে এইগুলো একটা করিডোর না হলে বাংলাদেশের যে জায়গাগুলো ভারতের মধ্যে রয়েছে সেগুলোতে লোকজন, বাংলাদেশের অন্য অঞ্চলের লোকজন কি করে যাবে কিংবা তাদের সাথে যোগাযোগ থাকবে, তার জন্য একটা করিডোর হয়। এই করিডোরের নাম হচ্ছে 3 বিঘা করিডোর। এটা 24 ঘন্টা খোলা রাখার একটা চুক্তি হয়। কিন্তু এই চুক্তিতেই একটি বিতর্কিত ধারা যুক্ত হয়। ধারাটা কি? অঙ্গার পোতা সেখানে শূন্য রেখার ওপরেই কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দেয় বাংলাদেশ, যা 150 গজ নিয়ম সেই 1975 ছিল, সেই নিয়মের ব্যতিক্রম। লালমনিরহাটের 3 বিঘা করিডোর সংক্রান্ত আলোচনার সময় একটা সমঝোতা হয়। কিছু নির্দিষ্ট জায়গায় শূন্য রেখার ওপরে কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমতি দেয়া হয়। 150 গজ খালি রেখে নয়, শূন্য রেখার ওপরে, মানে একদম যেখান থেকে জিরো লাইন তার ওপরে বেড়া দেওয়ার চুক্তি হয়। এটাই সেই চুক্তি যেটার কথা আমার দেশ পত্রিকা তাদের ওই প্রতিবেদনে দিয়েছে যে হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার। কিন্তু কেন এই চুক্তিটা করা হয়েছিল পুরো প্রতিবেদনে সে সম্পর্কে একটা কথা নেই। কারণ এই চুক্তির ফলে 1975 সালে 150 গজের নিয়ম যেটা, সেটা ব্যতিক্রম হয়ে যায় কিছু ক্ষেত্রে। তার মানে 4000-এর মধ্যে মাত্র 800 কিলোমিটার এখন সেটা বাকি আছে সেখানে দিতে। তার মানে 4200 কিলোমিটার তো দেয়া হয়ে গেছে, তখন কিন্তু ঝামেলা হয়নি। এখন তো হচ্ছে বিশেষ কিছু জায়গায়, পুরো জায়গায় নয়। এখন সেই নজিরের ওপর ভর করে ভারত বলছে আমরা তো 2010 সালে চুক্তি করেছি, সেখানে তো এইটা বলা নেই যে একেবারে 150 গজ রাখতেই হবে। দ্বিতীয় চুক্তি হলো 2011 সালের সেপ্টেম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় আসেন। সেই সফরে 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তির একটা বাস্তবায়ন প্রোটোকল সই হয়। এতে কিছু এলাকায় শূন্য রেখায় বেড়া দেওয়ার বিষয়ে সম্মতি আরও স্পষ্ট করে বলা হয়। এখানে বলা হলো 150 গজ খালি রেখে বেড়া দেয়া যদি সমস্যা হয় তাহলে সেসব জায়গায় শূন্য রেখাতেই বেড়া দেয়া যাবে। 2011 সালের এই চুক্তির নামটা কি? নামটা হচ্ছে ভূমি সীমান্ত প্রোটোকল ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা, CBMP। 2011 সালের 6 সেপ্টেম্বর মনমোহন সিং ও শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত এই প্রোটোকলে সুনির্দিষ্ট কিছু এলাকায় শূন্যরেখায় বেড়া দেওয়ার বিষয়ে দুপক্ষ একমত হয়, বিশেষত ডাউকি, তামাবিল এইসব এলাকায়। এরপর 2014-15 সালে আরও একটা চুক্তি হয়। এই পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1974 সালের অসম্পূর্ণ মুজিব ইন্দিরা চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন। ভারতের সংসদে পাশ করা হয় এই প্রস্তাব 2015 সালে। 6 মে রাজ্যসভায় আর 7 মে লোকসভায় এই ভোট হয়। সেখানে একবারে বিপুল ভোটে 331 শূন্য ভোটে সংশোধনী পাস হয়। এটা ছিল ভারতের সাংবিধানিক বাধ্যবাধকতা। কারণটা কি? কারণটা ওই যে 3 বিঘার কথা বললাম, ওই 3 বিঘা হস্তান্তর করতে গেলে ভারতের জমি, ভারতের মধ্যে বাংলাদেশের যে জায়গাগুলো ছিল, যে ছিটমহলগুলো ছিল, সেগুলো ছিল কম, তার মোট জায়গা কম। আসছি সেখানে। আর ভারতের যে জায়গাগুলো বাংলাদেশের ছিটমহল ছিল বাংলাদেশের ভেতরে, তাদের আয়তনটা বেশি। এর ফলে হলো কি, যখন হস্তান্তর হয় সেই হস্তান্তরের জন্য ভারতের জমি কমে যায়। তো ভারতের সংবিধানে আছে
যে এখানকার যে জমি রয়েছে এদের ভূমি, তার থেকে যদি অন্য কোনো দেশকে দিতে গেলে কিংবা তাদের সাথে চুক্তি হতে গেলে তার জন্য একটা সংসদের পাস করা চাই। তো এই জন্যে ছিটমহল বিনিময় হয় 31শে জুলাই 2015 মধ্যরাতে, আর 6 মে রাজ্যসভায় এবং লোকসভায় 7ই মে প্রস্তাব পাশ হয় যে ভারতের জমি বেশি চলে যাচ্ছে, ওটা বাংলাদেশে চলে যাক। এইবার বলি কি বেশি, কারণ শেখ হাসিনা তো এই চুক্তি করেছেন। ভারতের 111টা ছিটমহল বাংলাদেশে ছিল, আর বাংলাদেশের 51টা ছিটমহল ভারতে ছিল। এইটা মানে বাংলাদেশের এটা ছিল জমির হিসেবে। বাংলাদেশ যখন ওর জায়গাটা নিয়ে নিল, অর্থাৎ বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহলটা বাংলাদেশ নিয়ে নিল, আর ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহলগুলো ভারত নিয়ে নিল। এর ফলে জমির হিসেবে বাংলাদেশ প্রায় 10,050 একর জমি বেশি পেয়ে গেল, যা আগের আলোচনায় আমি উল্লেখ করেছি। যদি বাংলাদেশ কম জমি পেত আর ভারত যদি বেশি জমি পেত, তাহলে আর দেখতে হতো না, হাসিনা আরো 10 গুণ বড় ফ্যাসিস্ট হয়ে যেতেন, আর ভারত আরো 10 গুণ বেশি প্রভুত্ববাদী হয়ে যেত। ভুল বললাম কি? প্রিয় দর্শক, এই বিষয়টাও কমেন্ট করে জানাবে। তার মানে ছিটমহলের যে লেনদেন হলো, বিনিময় হলো, তার ফলে জমির পরিমাণ 10,000 একর বেড়ে গেল বাংলাদেশের। বাংলাদেশের আয়তন 10,000 একর বেড়ে গেল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বলেছেন 2010 থেকে 2023 সালের মধ্যে সীমান্তে ভারতের সঙ্গে অনেক অসম চুক্তি হয়েছে। বক্তব্য তার মানে হচ্ছে ভারতের লাভটা বেশি হয়েছে, বাংলাদেশের লাভ হয়নি। এই চুক্তিগুলোই নাকি সমস্যার কারণ। কিন্তু জাহাঙ্গীর চৌধুরী তিনি এটা ভেবে দেখেননি যে চুক্তি করতে গেলে, এই চুক্তি যদি না হতো তাহলে দহগ্রাম, আংরাপোতা, এই জায়গাগুলো এতদিন সেখানকার মানুষরা ভারত ঘেরা এলাকায় বিচ্ছিন্ন থাকতো। তাদেরকে নিয়ে আসার চুক্তি করে বাংলাদেশ 10,000-এর ওপরে একরের বেশি জমি পেয়ে গেল। চুক্তি একতরফা হয় না স্যার, কিছু তুমি দেবে, আমি কিছুও দেব, আমি সব দেব, আমি সব নেব, তুমি কিছু দেবে না, এই নিয়ে কোনোদিন চুক্তি হয় না। আর এটা চুক্তি হয় না। সুতরাং অসম চুক্তি বলার আগে একটু ভালো করে ভেবে দেখুন আপনি কি পেয়েছেন আর আপনি কি দিয়েছেন। দুই দেশের সীমান্ত সমস্যার কথা বলতে গেলে ওই যে দহগ্রাম আংরাপোতার কথা বললাম, তো এই প্রসঙ্গে বলি 3 বিঘা করিডোরের কথা আমরা সবাই শুনেছি বহুকাল ধরে, কিন্তু এগুলো জানি না যে 3 বিঘা করিডোর জিনিসটা কি। ভারতের মধ্যে দহগ্রাম এবং আংরাপোতা যে বাংলাদেশের, সেই জায়গাটা, তাদের ওই জায়গাগুলোর ওই 51টা জায়গা, তার চারদিকে হচ্ছে ভারত। ফলে সেখানকার লোকজনের যদি বেরোবার দরকার হতো তাহলে বেরোতে পারতো না, ভারতের ওপর দিয়ে যেতে হতো। 1974 সালের 16ই মে ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবুর রহমান তাই একটা ঐতিহাসিক চুক্তি সই করলেন, যার নাম মুজিব ইন্দিরা চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, LBA। এই চুক্তির 1.14 নম্বর ধারায় একটা বিশেষ বিনিময়ের কথা বলা হলো। বাংলাদেশ ভারতকে দেবে তার অংশ, মানে দক্ষিণ বেরুবাড়ি কোচবিহার জেলার একটি এলাকা, যার আয়তন প্রায় 7.39 বর্গ কিলোমিটার, আর বিনিময়ে ভারত বাংলাদেশকে দেবে 3 বিঘা করিডোর, যার মাত্র 178 মিটার লম্বা আর 85 মিটার চওড়া। সেই একটা ভূমির স্ট্রিপ, এটা পাটগ্রামে। এই স্ট্রিপটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বাংলাদেশের লালমনিরহাটের দহগ্রাম আংরাপোতা ছিটমহল, যেটা সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা,
সেই ছিটমহলের সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ এই করিডরটা। এই করিডর না থাকলে দহগ্রামের মানুষ পুরোপুরি বিচ্ছিন্ন। বাংলাদেশ চুক্তির শর্ত মেনে দক্ষিণ বেরুবাড়ি ভারতকে বুঝিয়ে দিল, কিন্তু ভারত সঙ্গে সঙ্গে 3 বিঘা দিতে পারলো না। না পারার কারণ ওই যে বললাম একটু আগে, সাংবিধানিক জটিলতা। ভারতের সংবিধান অনুযায়ী ভারতীয় ভূখণ্ড অন্য কোনো দেশকে দিতে হলে সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সাংবিধানিক সংশোধনী পাশ করতে হয়। আর রাজনৈতিক পরিস্থিতি এতটাই বিরূপ ছিল যে সেটা সম্ভব হচ্ছিল না। কারণটা স্পষ্ট, দক্ষিণ বেরুবাড়ির অধিকাংশ মানুষ হিন্দু, তারা ভারতে থাকতে চেয়েছিলেন, কিন্তু চুক্তি মেনে তাদের বাংলাদেশের অধীনে চলে যাওয়ার কথা ছিল। এই মানুষগুলো আন্দোলন করেছেন, সংসদে লবি করেছেন, আর কোনো সরকার এর রাজনৈতিক মূল্য তারা বুঝছিল, তারা রাজনৈতিক মূল্য হারাতে রাজি ছিল না। ফলে 18 বছর কেটে গেল, 3 বিঘা মেলেনি। 1992 সালে কিছুটা সমাধান হলো, কিন্তু অর্ধেক। এই করিডোরটা বাংলাদেশকে চিরস্থায়ী ইজারায় দেয়া হলো, মানে বাংলাদেশ ব্যবহার করতে পারবে, কিন্তু মালিকানা থাকবে জায়গাটার ভারতের। আর সেই করিডোর খোলা থাকতো কতক্ষণ? দিনের আলো যতক্ষণ, তারপর বন্ধ। ফলে দহগ্রামের মানুষ রাত হলে বাইরে বেরোতে পারতো না। অসুস্থ হলে হাসপাতাল নেই, থানা নেই, পৃথিবীর সঙ্গে যোগাযোগ নেই। 2011 সালে শেখ হাসিনা সরকার এবং মনমোহন সিংয়ের সরকার মিলে করিডোরটা 24 ঘন্টা খোলা রাখার চুক্তি করে। 19 অক্টোবর 2011 শেখ হাসিনা নিজে দহগ্রাম গিয়ে সেই করিডোরের উদ্বোধন করেন। সেদিন দহগ্রামের মানুষের আনন্দের সীমা ছিল না। আজ অবশ্য তারা ভুলে গেছে, রাজনৈতিক নেতারা সেদিনে সেই আনন্দ ভুলিয়ে দিয়েছে। কিন্তু গল্প তো শেষ হলো না, শেষ হলো আরও বছর, প্রায় 3-4 বছর পরে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে একটা চুক্তি এই সমস্যা একেবারে মিটিয়ে দিল। ছিটমহল বিনিময় হলো এবং বাংলাদেশের প্রাপ্তি, আগেই বলেছি, এই প্রাপ্তিটা প্রায় 10,000 একর জমি বেশি পেয়েছে বাংলাদেশ। দেখুন, ফ্যাসিস্ট হাসিনা লাভ করলেন নাকি বাংলাদেশের ক্ষতি করলেন? দর্শক, আপনি একটু বিচার করবেন। 2015 সালে ঘটলো সেই ঘটনা যেটার জন্য দুই দেশ 41 বছর অপেক্ষা করেছে। 7ই মে 2015 ভারতের লোকসভা, আগে বললাম ওই 331 ভোটে পাশ করে দিল ভূমি সীমান্ত চুক্তির সংশোধনী। এরপর রাজ্যসভাও পাশ করলো সেই বিল। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি অবশেষে বাস্তবে কার্যকর হলো 31 জুলাই 2015 মধ্যরাতে। সেদিন বাংলাদেশ আর ভারত মিলে 162টা, 111টা ছিল বাংলাদেশের ছিটমহল ভারতের মধ্যে, তার আয়তন কম, আর ভারতের ছিল 51টা ছিটমহল বাংলাদেশের ভেতরে, তার আয়তন বেশি। এর যখন বিনিময় হলো 10,000 একর জায়গা বেশি পেয়ে গেল বাংলাদেশ। এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম ছিটমহল বিনিময়। হিসেবটা তাহলে বুঝে গেলেন তো হিসাবটা? বাংলাদেশ তাহলে জমির পরিমাণে বাংলাদেশ পেল 17,160 একর, আর ভারত পেল 7,100 একর, মানে 10,060 একর জমি ভারতের, 10,050 একর, 60 একর জমি বেশি পেল বাংলাদেশ। এটাই সেই কারণ যে কারণে ভারতের সংসদে এই চুক্তি পাস করাতে এত সময় লেগেছিল। কিন্তু সমাধান আজকে আর ওই 3 বিঘা করিডোরের সমস্যা নেই। সীমান্তের খোলনলচের গল্পটা তাহলে পেলেন। তাহলে বর্তমান বিরোধ এবং সেই বিরোধ কারা তৈরি করছে সেটা আপনি বিচার করুন। ভারত এখন সেই 864 কিলোমিটার বাকি সীমান্তে বেড়া দেওয়া শুরু করেছে, আর সেই বেড়া অনেক জায়গায় শূন্যরেখার ওপরে বা খুব কাছে দেয়া হচ্ছে। এটা তো ওই 2010-11 এই সব চুক্তিতে তো সেগুলো মেনে নেওয়া হয়েছে। বাংলাদেশ বলছে এটা 1975 সালের নির্দেশের লঙ্ঘন।
ভারত বলছে না, আমরা হাসিনার সঙ্গে যে চুক্তি করেছিলাম সেটা মেনেই করেছি এবং সেটা মেনেই এখন বেড়া দিচ্ছি। আর এখানেই আসল রাজনৈতিক প্রশ্ন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চুক্তিগুলোকে অসম বলছে, তারা চাইছে এগুলো বাতিল হোক। তার মানে ভারত চুক্তি বিরোধী কাজ করছে, কথা তারা বলছে না। তারা চাইছে বাতিল হোক চুক্তি। তাহলে কি বাতিল হবে? চুক্তি বাতিল হলে ওই 3 বিঘা দহগ্রাম আংরাপোতা যে ছিটমহল বিনিময়, সেগুলোও বাতিল করতে হবে, সেগুলোও বাতিল করতে হবে। কূটনৈতিক বাস্তবতা হলো দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করা ততটা সহজ নয় যতটা বক্তৃতায় দেয়া যায়। ভারত বলেছে আমরা সব প্রোটোকল মেনে চলছি, সুতরাং আমরা আমাদের জায়গায় শূন্য রেখার উপরেও যদি দিতে হয় আমরা দেব। প্রিয় দর্শক, শুনলেন চুক্তির কথা, শুনলেন সীমান্তে বেড়া দেয়া নিয়ে যে ঝামেলা চলছে তার কথা। এবার আপনি বলুন, হাসিনা আমলে চুক্তিগুলো নিয়ে প্রশ্নটা, যে এগুলো যে প্রশ্ন উঠছে, এগুলো কি সত্যি অসম? এগুলো কি সত্যি বাংলাদেশের স্বার্থ বিরোধী, নাকি ভূ রাজনৈতিক বাস্তবতায় একটা এটা এই রকম ছোটোখাটো আপোষ, এই আপোষ করতেই হয়, আর সে আপোষে তো বাংলাদেশের লোকসান হয়নি? এই প্রশ্নের উত্তর রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্নভাবে দেবেন, কারণ তারা তাদের মতো করে বাংলাদেশের আমার দেশ যেমন দিয়েছে তেমনই দেবে। এই বিষয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানান। আপনি কি মনে করেন হাসিনা সরকারের এই চুক্তিগুলো সত্যিই অসম ছিল, নাকি ভারতের সঙ্গে সম্পর্কের জন্য কিছুটা ছাড় দেয়া জরুরি ছিল? লাইক করুন, শেয়ার করুন।